এই 1.5 ঘন্টা পরেই প্রায় 1.5 ঘন্টার একটা বাজেট পেশ করবেন, বক্তব্য রাখবেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে, তিনি আর কিছুক্ষণের মধ্যেই সংসদে পৌঁছবেন। এখন দেখার মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত তাদের কি উপহার দিতে পারেন, আয়কর অনেক কিছু আছে, ওষুধের দাম কমানো। চন্দনদা, যেটা দাবি করছিলেন সুব্রতবাবু, যে সব থেকে কম দামে দেশে ওষুধ বিক্রি হয় গোটা পৃথিবীর তুলনায়। দেখো, অনেকগুলো কন্ট্রাডিকশন সেখানে আছে। মানে আমি বলতে চাইছি মূলত যে একদিকে যেমন চায়না আমাদের সব থেকে বেশি সোর্স লাইন অফ মেডিসিন, যদি সেটাই হয় তাহলে বোধহয় সার্বিকভাবে গভর্নমেন্টাল পলিসির বিরুদ্ধে আমরা চায়নার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, এবং সেখানে র মেটেরিয়ালস অফ মেডিসিন তাকেও প্রিভেনশন করবার কথা হয়েছিল, স্কিল ইন্ডিয়া, সেলফ সাফিসিয়েন্ট ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে। আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রসেনজিৎ বাবুকে সমর্থন করি এখানে একেবারে নিগূঢ়ভাবে। তার কারণ হচ্ছে যে আজকের ডলারের দামের সাথে যে বিশেষত গোল্ড রিজার্ভ, এটাকেও তো মানতে হবে। একদিকে যেমন গোল্ড প্রাইস যেভাবে বাড়ছে তার প্রধান কারণ ইজ আ রেস্ট্রিকশন গোল্ড রিজার্ভ। এই রিজার্ভটা আছে বলে, এবং সেটা একটা মেজার অফ অ্যাকশন নিতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে, তো সাধারণ মানুষের ফিল ইন্ডেক্স। কিন্তু আরেকটি জিনিস আমাদের দেখতে হবে, সেটা হলো যে আমরা যখন দেখি যে মেডিসিন, বিশেষত হেলথ কেয়ারে, আচ্ছা হেলথ কেয়ারের ক্ষেত্রে জিএসটির মতো রিগ্রেসিভ, জিএসটি তো একটা রিগ্রেসিভ ট্যাক্স, সেই রিগ্রেসিভ ট্যাক্সের কোনো ফর্মুলেশন আনা হয়েছে কিনা যাতে সাধারণ মানুষ নিস্তার পেতে পারে, যেটা সরকার একেবারে সরাসরি অ্যাকশন নিতে পারেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাকেও ডাইভার্ট করে বলা হচ্ছে শুধুমাত্র জিএসটি কাউন্সিল। আচ্ছা, জেপিসির মতো ঘটনাগুলো যখন ঘটানো হয়, অ্যাকশনসগুলো সরাসরি নিয়ে নেওয়া হয় খুব স্বাভাবিক অর্থে, যেহেতু জেপিসির মূল মেম্বার্স বা যারা ডিসাইসিভ ফ্যাক্টর তারা সংখ্যাধিক কেউ থাকে ওই সরকারের পক্ষে। ব্যাপারটা ঠিক তাই। জিএসটিকে সামনে রেখে এই ঢালটার কতদিন? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে যেসব মেডিসিনস, মেডিকেল ইনস্ট্রুমেন্টস, সেক্ষেত্রে ট্যাক্সের কোনো নির্দিষ্ট ধারণা দিতে পারা গেছে কি? পারা যায়নি। তুমি ইন্স্যুরেন্সের কথা বলছো, সিনিয়র সিটিজেন্সের কথা বলছো, এই প্রসঙ্গে কোনো ফোকাল পয়েন্ট যদি রাখতে না পারে তাহলে শুধুমাত্র এই ফিসকাল ম্যানেজমেন্ট করে বা মনিটারি পলিসি ঠিকভাবে না করে আজকের এই বাজেটটা আর একটা ফার্স হয়ে দাঁড়ায়। আমি আসবো সুমনদার কাছে, আসবো, তারপরে আমি সুব্রত বাবুর কাছ থেকে জবাব নেবো। সুমনদার কাছে জানতে যাবো এই মেডিসিন নিয়ে, যে স্বাস্থ্য বিমায় জিএসটি হটাতে গেলে, সরিয়ে দিতে গেলে এত চিন্তা ভাবনা কেন? এবং এই যে প্রবীণদের কথা বলা হলো চন্দনদার পক্ষ থেকে, প্রবীণদের নাকি বলা হচ্ছে যে যারা এই বীমা সংস্থা, তাদেরকে বলা হয়েছে প্রতি বছর 10% বেশি প্রিমিয়াম বাড়াতে পারবে না। কিন্তু প্রতি বছর কিন্তু বাড়ানো হয় না। তাহলে কি প্রতি বছর বাড়ানোরতে সায় দিয়ে দিল সরকার? এই প্রশ্ন উঠছে। ইন্টারেস্টিং। দেখুন, আবার যদি আমিও চন্দনদার মতো প্রসূনদার থেকে বেসিকটা নিয়ে শুরু করি, হোয়াট ইজ দ্য প্রবলেম? ভারতবর্ষের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে, যে যাই বলুক, চিদম্বরম ঠিক বলেছেন, 4 বা 4.5 জিডিপি অর্জন করার জন্য আপনার কোনো দেশে সরকার না থাকলেও চলছে। এক্সট্রা 2%, মানে সরকার তার সাথে 2% যোগ করছে, 6.5 বা 6.8 করছে। তাহলে ক্রাইসিসটা কোথায়? দেখুন, এই সরকারের, সেটা দুর্ভাগ্যজনক, গত 10 বছরের অর্থনীতিতে মধ্যবিত্ত খুশি নয়। কারণ মধ্যবিত্তর আপনি যে অ্যাসপিরেশনগুলো বলছেন সেগুলো পূর্ণ হচ্ছে না। আবার একেবারে যারা প্রান্তিক মানুষ, মানে কৃষকরাও খুশি নয়। আবার যদি আপনি দেখেন শ্রমিকরা যে তারাও বিরাট খুশি তা নয়। সো দেখুন, এই সরকারটার যেটা সমস্যা হয়েছে, আবার আমি যেটা প্রথমে বলেছিলাম, অরবিন্দ পানাগারিয়ারা যে লাইনটা বলেছিলেন যে তুমি একেবারে একটা খুব মানে র্যাডিক্যাল রিফর্মের পথে হাঁটো, সেটা হাঁটার উপায় সরকারের নেই। এই নরেন্দ্র মোদীর সরকারও আমার ধারণা, বিশেষ করে যোগী আদিত্যনাথের ফেলিওরের পর আরও বেশি কনজারভেটিভ হয়ে যাবে। অর্থাৎ নরেন্দ্র মোদী ওই একটা মিলিজুলি সোশ্যালিস্ট পথেই হাঁটবার চেষ্টা করবেন। সুমনদা, একটু বিরত করছে। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে গেলেন নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে বেরোলেন এবং তারপরে এখন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গেলেন এবং এরপরেই তিনি সংসদে পৌঁছবেন। হ্যাঁ সুমনদা। তো দেখুন, বিজেপির যেটা বক্তব্যের যেটা ক্রাইসিস, এটা সত্যি কথা যেটা প্রসূনবাবু বলেছেন, যে সব শিল্পপতি চাইবে যে সুদ কমানোর। আবার বিজেপির যেটা যুক্তি, তা যারা বয়স্ক লোক তাহলে তাদের কি হবে? এই যে ব্যালেন্সটা করা, এইটার আর্টিকুলেশন বা স্কিল সেট দুর্ভাগ্যের কথা নির্মলা সীতারামনের নেই। থাকলে উনি জানতেন যে কোন বয়সের উপরে আমি ব্যাংকে সুদ কি রাখবো, বাকিটা কি খেলবো, ওনার নেই।
এবং যেটা প্রসূনবাবু ঠিকই বলেছেন যে সিআরআর রেট আমাদের কনস্ট্যান্ট শিফট করতে হচ্ছে, মানে আমরা মানে ব্যাংকগুলোর যে কি অবস্থা সেটা আপনি যদি আরবিআই এর রিপোর্ট দেখেন, বোধহয় ইফ আই এম নট রং 3 লাখ টাকার মতো, সরি 3 লক্ষ কোটি টাকার মতো আপনার লিকুইডিটি ক্রাইসিস আছে। তো ইটস নট ইজি জব, মানে এটাকে সামলানোর জন্য শক্তিনাথ দাসের, এবং রিজার্ভ ব্যাংক দেবেও বলেছে। এবার না শক্তিনাথ দাস হু ইজ নট এ ইকোনমিস্ট, তিনি যেভাবে সামলানোর চেষ্টা করছেন তার মূল শর্তটা হচ্ছে ইনফ্লেশনটাকে আটকে রাখা, হুইচ ইজ ভেরি গুড। মুদ্রাস্ফীতি তোমাকে আটকাতে হবে। এবার সঞ্জয় মালহোত্রা কি করবেন? সঞ্জয় মালহোত্রা কি করবেন? আপনার ডেভেলপমেন্টের পথটা কি, আপনাকে তো পথটা বলতে হবে। আচ্ছা দেখুন, কি সেক্টর কি, ইনফ্রা, এডুকেশন, হেলথ, এই তিনটে। তো এই তিনটেতে আপনি ইনফ্রাতে যথেষ্ট ইনভেস্টমেন্ট নরেন্দ্র মোদী সরকার করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু হেলথ আর এডুকেশনে সেরকম কোনো কিছু উন্নতি হয়নি। ও যা ইউনিভার্সিটি তৈরি হয়েছে সেগুলো ফাঁকা পড়ে আছে, সেখানে টিচার নেই, ইউ আর ইন এ লিম্বো। সো সেটা তো আপনাকে বাবু, এটা ঘটনা যে শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে গত বছর আমরা ইন্টারিম বাজেটে দেখেছি যে বরাদ্দ সেরকম ভাবে নেই এবং অনুৎসাহিত হয়েছে। আর সুমনদা যেটা বললেন যে মধ্যবিত্তও খুশি নয়, কৃষকও খুশি নয়, তাহলে কাদেরকে খুশি করার জন্যই বাজেট? আমরা এমন একটা আলোচনায় বসে আছি যেখানে আমাদের হয়তো অনেকেরই অর্থনৈতিক গভীরতা নেই, তারপরে আমরা আলোচনা করে যাচ্ছি অন এয়ার। যেমন একজন বলছেন জিএসটি নাকি রিগ্রেসিভ ট্যাক্স, আসলে জিএসটি হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। জিএসটি হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, এটা জেনে রাখুন আর কি। আপনি বলার সময় বললেন রিগ্রেসিভ, কিন্তু আসলে জিএসটি প্রোগ্রেসিভ। আরেকজন বললেন নির্মলা সীতারামনের সুদের হার কমানোর ক্ষমতা নেই, উনি অতটা ব্রিলিয়ান্ট অর্থনীতিবিদ নন, উনি সুদের হার কমাতেই পারবেন না। সুদের হার কমানোর দায়িত্ব ইন্ডিয়াতে রিজার্ভ ব্যাংকের এমপিসি কমিটির হাতে। এমপিসিতে 6 জন মেম্বার থাকেন, ওনারাই ডিসাইড করবেন যে সুদের হার কমবে কি বাড়বে। সুদের হার কমাবার জন্য বা বাড়াবার জন্য ওনারা যেটা দেখেন সেটা বেঞ্চমার্ক হিসাবে ইনফ্লেশনকে দেখা হয়। এই মুহূর্তে ইনফ্লেশন ইন্ডিয়াতে রয়েছে, কনজিউমার সিপিআই ইন্ডেক্স রয়েছে 4.5, তো হয়তো 6, 7, 8 তারিখে ওনারা কমাবেন, কিন্তু সেটা নির্মলা সীতারামনের এখতিয়ারের মধ্যেই পড়ে না আর কি। আর যেটা এবার হতে যাচ্ছে সেটা হলো যে, যেটা হয়তো অনেকে অনুমান করতে পারছেন হয়তো, সেটা হচ্ছে ডিরেগুলেশন হবে, হয়তো এমন করা হবে যাতে প্রাইভেট বিনিয়োগ হয়, আরও বেশি করে শিল্প স্থাপন হয়, এবং শিল্প স্থাপন হলে ম্যানুফ্যাকচারিং বাড়বে, এবং ম্যানুফ্যাকচারিং বাড়লেই তাতে প্রাইস কম হবে। এবং সরকার যেটা আরো দেখার চেষ্টা করছে 11 বছর ধরে কি ম্যানুফ্যাকচারিং বেড়েছে, কতটা বেড়েছে বলতে পারবেন সুব্রত বাবু? হ্যাঁ, যেটা হয়েছে 2014-তে যখন মোদিজি এই সরকারের দায়িত্ব পান, তখন সারা পৃথিবীতে ভারতের জিডিপি নিরিখে র্যাঙ্কিং ছিল 11। আজকে নমিনাল জিডিপি নিরিখে ভারত চলে এসেছে 5 নম্বরে। এই 10 বছরে 11 থেকে টপকে টপকে যে 5-এ এসছে, এটাই হচ্ছে প্রমাণ যে জিডিপি নিরিখে সারা পৃথিবীর মধ্যে ভারত 5 নম্বরে চলে এসছে, এবং পিপিপি নিরিখে ইন্ডিয়া 3 নম্বর দেশ। আমি চন্দনদার কাছে যাব। জিডিপি বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে 6.4% আটকে যাবে বলে পূর্বাভাস দিয়েছে এনএসও। সরকারের রিপোর্ট, একদম ইকোনমিক সার্ভে রিপোর্ট, স্টেট ব্যাংকের গবেষণা শাখার রিপোর্ট, তারা জানিয়েছে এবছর বৃদ্ধির হার হবে আরো কম, 6.3%। এটা একেবারে পরিষ্কার। দেখো, 2+2-কে তুমি 5 বলতে পারো, তাহলেও তুমি ইকোনমিক্সের মধ্যে আছো, কিন্তু 2+2-কে তুমি শেক্সপিয়ার বলছো, তুমি ইকোনমিক্সের মধ্যেই নেই। ইনফ্যাক্ট রিগ্রেসিভ প্রোগ্রেসিভ ট্যাক্সের ডেফিনিশন তো বুঝতে হবে, খুব সিম্পল। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি রিফ্লেকশনটা দেখো, যেটা আমি সুমনকে অবশ্যই সমর্থন করব, যে 4.5% যদি জিডিপির রেশিও থাকে, তাহলে দ্যাট ইজ সিম্পলি তার জন্য সরকারের দরকার নেই, সেটা যে কেউ করতে পারে। সো হোয়াট ইজ দ্য প্রোগ্রেস? প্রোগ্রেসটা কমছে, তুমি সেই অর্থে দেখছো গত বছরের প্রজেকশন থেকেও প্রোগ্রেসটা কমছে। আর একটা জিনিস, সিপিআই কোথায় দাঁড়িয়ে আছে এটাকে দেখতে হবে তো। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের দ্রব্যমূল্য বৃদ্ধির যে পরিমাণ, তুমি তাকে দেখো। অর্থাৎ আমরা প্রোগ্রেসিভ ইকোনমি না ব্যাকওয়ার্ডে যাচ্ছি? সত্যি প্রশ্ন। আমরা যাদেরকে দেখালাম, যাদের বক্তব্য শোনালাম, যারা আপামর সাধারণ মানুষ, তাদের অর্থনৈতিক গভীরতা কিচ্ছু নেই, আমারও নেই। কিন্তু আমি জানতে চাই যে এই যে ডলারের দাম ঊর্ধ্বমুখী, মানে টাকার দাম একেবারে নিম্নমুখী, এতে আমাদের মধ্যে কি প্রভাব পড়ে? আমাদের মধ্যে প্রচন্ডভাবে প্রভাব পড়ে। আর কেউ যদি বলে যে হ্যাঁ আমাদের মধ্যে ডলার বেড়েছে রুপি কমেনি, তাহলে ওরকম একখানা ক্লাসে বলতে হবে যে আমি তো লাস্ট হয়নি স্যার, অন্যজন ফার্স্ট হয়েছে। ব্যাপারটা ওরকম। প্রথমে হচ্ছে কি, আমরা সবচেয়ে বেশি খরচা কিসে করি? এনার্জি। আমরা যদি আজকে ইনফ্লেশন অন্য জায়গা থেকে, বিদেশ থেকে যদি আমাদের দেশের মধ্যে আনতে হয়, তাহলে তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে
তুমি আমাদের ডোমেস্টিক কারেন্সি ফেলে দাও, তুমি তোমার বাইরের কারেন্সিটাকে উপরে করে দাও। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট। তুমি একটু বোঝাও যে আমাদের সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়ে। আমরা আজকে ধরে নাও $100 আমরা ক্রুড কিনছি। নাও এই $100 মানে অপরিশোধিত তেল, হ্যাঁ, আজকে যদি আমরা ডলারটা 50 টাকায় পেতাম, তাহলে আমরা 50 × 100 ওই দামে কিনতাম, ঠিক। তার উপর ট্যাক্সেস লেভি হতো। আজকে যদি আমরা 100 টাকায় কিনি, যদি আজকে রুপি টু ডলার যদি 100 টাকা হয়ে যায়, সরি ডলার টু রুপি যদি 100 টাকা হয়ে যায়, তাহলে আমরা 100 × 100 তার উপর কিনছি। এই যে মেজর মানে খরচা, এইটার প্রভাব পুরো লাইন বাই লাইন একেবারে এসে পুরো দ্রব্যমূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম, সেকেন্ড হাতে টাকা না থাকা, সবটাই। সেকেন্ড, আমি গোল্ড ইম্পোর্ট ছেড়ে দিলাম, ওটা কনজিউমারের উপর ইন্টারেস্ট অনেক ডিপেন্ড করে, আমি ওটার উপর ছেড়ে দিলাম। বাকি সব জিনিস আজকে কেউ বলছে যে আমাদের এখানে ওষুধের দাম এত বেড়ে যাচ্ছে কেন? আমাদের 60% অফ মেডিসিন ইন্টারমিডিয়েটস আমরা ইম্পোর্ট করি, তার মধ্যে 80% আমরা ইম্পোর্ট করি কার কাছ থেকে? আমাদের শত্রুর কাছ থেকে। ওরা অফকোর্স মেনে নিলাম যে চায়না ছাড়া আমাদের সারা পৃথিবীতে ওষুধ হবে না, ঠিক আছে। আমরা আজকে এনার্জি আর মেডিসিন ছাড়া, আপনি দেখুন এই অয়ন দেখে নাও, যা যা জিনিস আছে আমাদের এখানে, তুমি ডিফেন্স বলো, তুমি ম্যানুফ্যাকচারিং বলো, আমরা আজকে একটা গাড়ি যদি কিনতে হয়, আমাদের দেশে কে আছে যে লাইসেন্স ছাড়া একখানা ক্লাচ বক্স ম্যানুফ্যাকচার করতে পারে? আমরা এখানে ওই লাইসেন্সটা নিয়ে ওদের কাছে, সেটাই সুব্রত বাবুরা বলছেন যে এই বাজেটেই ম্যানুফ্যাকচারিং এ দিশা দেখানো হবে, আরো অনেক কিছু দিশা দেখানো হবে। কলকাতার মানুষ কি আশা করছেন একবার দেখাবো, তারপরে আমি সুব্রত বাবুর কাছে যাব। রিটায়ার্ড পার্সন হিসেবে আমাদের মূল আশাটা হলো যাতে আমাদের ব্যাংকের সুদটা বাড়ে। চিকিৎসার খরচাটা বাড়তেই যাচ্ছে, ওষুধের দাম আমাদের বাড়তেই যাচ্ছে। সুতরাং সেটাকে যদি আমরা ঠিক মোকাবেলা করতে হয়, ব্যাংকের উপরে গচ্ছিত যে আছে সুদটা বাড়ে, তাহলে আমাদের অনেক সুবিধা। রিটায়ার্ড আমরা পার্সন, যে সমস্ত ব্যাংকে আমাদের সামান্য গচ্ছিত টাকা আছে, তার উপর যদি ইন্টারেস্টটা একটু বাড়ানো যায়, সামান্য মাসিক একটা পিএফ এর টাকা পাই, সরকারের রিটায়ার্ড লোকেরা অনেক টাকা পায়, যাতে 3000 টাকা করে একটা মিনিমাম পেনশন 3000 টাকা থেকে শুরু হয়। আমরা এক্সপেক্ট করছি যে বাজেটে যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটাকে আর একটু বাড়ানো, তাহলে আমাদের হাতে একটু ডিসপোজেবল ইনকামও বাড়ে। লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম দিচ্ছি, তারপরেও জিএসটি দিতে হচ্ছে, ছাড় পাওয়া যায়, তাহলে আমাদের একটু সুবিধা হয়। 4,000 to 5,000 আমি বলছি মিনিমাম এক্সপেন্সেস আছে একটা স্কুলে। এগুলোই যদি সরকারের কিছু ভর্তুকি থাকে বা স্কুলগুলোর সঙ্গেও যদি কিছু টাই আপ থাকে, কোলাবোরেশন থাকে, এইটাই কিছু ভাবা উচিত। যেরকম এডুকেশনে খরচা বাড়ছে, যে আমরা 80C-তে ছাড় পাই, ওই স্ল্যাবটা যদি বাড়িয়ে দেওয়া হয়, যারা ট্রেডিং আমরা করছি, যেখানে আমরা লস করছি সেখানেও আমাদের ট্যাক্স দিতে হচ্ছে, যেখানে প্রফিট করছি ওখানে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্সেশনটা একটু রিডিউস করলে সুবিধা হবে। ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা যদি একটু ইনক্রিজ করে দেয়, তাহলে আমাদের খুব ভালো হয়। যেরকম ইনকাম ট্যাক্স রিফান্ড হয়, সেরকম জিএসটিরও যদি কিছু রিফান্ড হয়, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়।